ঈদের আগেই শুরু হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে দেবো, বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মাধ্যম সেটা ব্যবহার করব। তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। দেশের স্বার্থ বজায় রেখেই করা হবে পররাষ্ট্রনীতি, বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুরের। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা নাহিদ ইসলামের। 1.5 বছর ধরে বন্ধ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজ। লাপাত্তা ঠিকাদার, অস্থায়ী ঠিকানায় চলছে চিকিৎসা, ভোগান্তিতে সেবা গ্রহীতারা। অ্যাভেলেবল বেড না থাকায় পেশেন্টটা ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়। বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের থাকার এই সমস্যাগুলো রয়েছে। রমজানের শুরু থেকে জমজমাট বেচাকেনা বিপণী বিতানগুলোই। ঈদের কালেকশন ঘিরে আগ্রহ নারীদের, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক। ইরানে হামলার সর্বাত্মক প্রস্তুতি ইসরায়েলের। ওয়াশিংটনের সংকেত পেলেই তেহরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের হুঁশিয়ারি, করা জবাব দেবে তেল আবিব। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং এটা নিশ্চিত যে আয়াতুল্লাহরা যদি ভুলেও আমাদের ওপর হামলা চালায় তাহলে এমন জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারছে না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের আগেই চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের একজন করে নারী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে 1 কোটি বৃক্ষরোপণ ও দ্রুত খাল খনন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়েছে। এই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। প্রায় 2.5 বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকাতে কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে দেবো, বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান, যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয়ভাবে নদী, খাল, জলাধার খনন পুনর্খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতেও হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বন ও পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ। সিদ্ধান্ত হয় বছরে 1 কোটি গাছ লাগানোর। মে মাসে আমাদের শুরু হবে। চারা কোথায় পাওয়া যাবে,
মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্টে কত আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কত আছে, এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায় কত হবে, সব মিলাই এবছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। তবে টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। নদী খাল জলাধার খননের কাজও শুরু হবে দ্রুতই। কত কিলোমিটার খাল খনন হবে তা ঠিক করবে স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট 4 মন্ত্রণালয়। 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। এদিকে প্রশাসনের গতি বাড়াতে এখন থেকে সরকারি ছুটির দিন শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় তার সঙ্গে দেখা করতে আসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়। এদিকে বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। বৃহস্পতিবার অভিনন্দন বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বার্তায় 2 দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান স্টারমার। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, এই খাতে দুর্নীতি বন্ধ, জিডিপির 5% বরাদ্দ ও শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বদলিতে স্বচ্ছতা আনা হবে। অন্যদিকে 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বলেছেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। শিক্ষা খাতে সার্বিক পরিকল্পনা নিয়ে সচিবালয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। প্রথম ধাপ পরে সংবাদ সম্মেলনে শিক্ষার সার্বিক উন্নয়নে 12 দফা পরিকল্পনা তুলে ধরেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জানান, শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তা জিডিপির 5% উন্নতি করার উদ্যোগ নেওয়া হবে। সম্মান জানানো হবে কারি ও আলেমদের। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ড বলে শিক্ষা খাত জিডিপির 4 থেকে 6% এবং মোট সরকারি ব্যয়ের 15 থেকে 20%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশ কল্পনা করেন, দক্ষ, ন্যায়ভিত্তিক, প্রযুক্তি সক্ষম, মূল্যবোধ সম্পন্ন, সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষামন্ত্রী জানান, এই খাতে তদবির ও বদলি বাণিজ্য বন্ধ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান ল্যাব স্থাপনের নামে অতীতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্তের কথা বলেন তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। বলেন, শিক্ষকদের বদলি পদোন্নতি হবে নিয়ম অনুযায়ী। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না। এই যে শাস্তি এবং পুরস্কার, এর ব্যবস্থা থাকতেই হবে।
যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন এগুলি ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা করণীয় তা আমরা করব। এদিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, অটোরিকশা বন্ধে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে 2 সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে রাজধানীর যানজট নিরসনে কাজ করা হবে। মন্ত্রী বলেন, মেট্রোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে, তবে বিআরটির প্রকল্প চালানোর আগ্রহ নেই মন্ত্রণালয়ের। যানজট নিরসন করতে হলে 2টি জিনিস একান্ত প্রয়োজন। একটা হচ্ছে ফুটপাত মুক্ত করা, দখল মুক্ত করা, আর একটা হচ্ছে এই অটো রিক্সার যে দৌরাত্ম আছে, যত্রতত্র ব্যবহার, তো সেটা উচ্ছেদ বা সম্পূর্ণ বন্ধ একবারে করা যাবে কিনা, নাকি এটা নিয়ন্ত্রণের মধ্যে পর্যায়ক্রমে কিভাবে করা যায় সে ব্যাপারে আরেকটু কঠোর হতে হবে। সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি নয়, মালিক ও শ্রমিকদের ইচ্ছাতেই কল্যাণ তহবিল সংগ্রহ করা হয় বলে দাবি করেন পরিবহন মন্ত্রী। বলেন, এই ফান্ডের সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখা হবে। বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে, অনৈতিক সুবিধা নেবে, সে সুযোগ নেই। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। একদিন দেশে এতিমদের কেউ প্রধানমন্ত্রী হবেন এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সকলকে দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা ও হিংস্র রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। প্রথম রমজানে রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন সংসদের বিরোধী দলীয় নেতা। প্রথম রোজায় বাবা মা হারা এতিমদের সাথে ইফতার করলেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে জামাত আমিরের নিজ আসনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে যাদেরকে এতিম হিসাবে সমাজের মানুষ ভালোবাসে, একদিন তাদের মধ্য থেকে এই জন্য কেউ বের হয়ে এসে দেশের প্রধানমন্ত্রী হয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একজন এতিমও যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে তেমন দেশ গঠনে কাজ করছে তার দল। দলীয় ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে হিংসা বিদ্বেষ ভুলে দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয় মিলে আমরা সেটাই আশা করি। গণমাধ্যম ও বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা চাই জামাত উল্লেখ করে তিনি কয়েকজন সাংবাদিকের সদ্য চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানান। আমাদের অঙ্গীকার ছিল স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই। গণমাধ্যম তার মতো করে চর্চা করুক, জনগণ গণমাধ্যমের মেসেজ কীভাবে নেবে এটা জনগণের ব্যাপার, কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবে এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ। যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন, যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। জামাত আমির বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের ভুল ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে সরকারকে পথ দেখাবে বিরোধী দল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণভোট যদি বাতিল হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং এই সরকারের বৈধতাও থাকবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন। এতে কথা বলেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একটি সমৃদ্ধ গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তি বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে, তারপরও দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছে। একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে, এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া হয়েছে। ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই সময় সরকারেরও বৈধতা থাকবে না।
নতুন সরকারের মন্ত্রিসভা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি। এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও মনে করেন না তিনি। এই মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে। অনেকে নির্বাচিত হয়ে, অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায়, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। নতুন সরকারের সাথে কাজ করতে চান জানিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কোনো ধরনের সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রমজান মাসে কোরআন প্রশিক্ষণকে কেন্দ্র করে 2 ইসলামী সংগঠনের কারণে বিড়ম্বনায় পড়েছে সিলেট এমসি কলেজ কর্তৃপক্ষ। তালামিজে ইসলামিয়ার দাবি, শিবিরের বাধার কারণে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম করতে পারেনি তারা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন শিবির নেতাকর্মীরা। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ জামে মসজিদে বেশ কয়েক বছর ধরেই রমজানে শিক্ষার্থীদের কুরআন প্রশিক্ষণের কাজ করে আসছে তালামিজে ইসলামিয়া। সংগঠনটির দাবি, প্রশাসনের মৌখিক অনুমতি নেওয়া হলেও এবছর ছাত্র শিবিরের বাধার কারণে কুরআন প্রশিক্ষণ কার্যক্রম করা সম্ভব হয়নি। আমরা আসলে ছাত্র শিবির ভাইদের বাধার কারণে আমরা করতে পারিনি। সশরীরে অনেককে আমি বলছি যে ভাই, যদি আপনারা এই সময় দিতে পারেন সমস্যা না, আমাদের সাথে সময় দেন, আমরাও আপনাদের সাথে সময় দিতে প্রস্তুত আছি, কিন্তু তারা মানে নাই। 16 তারিখে আপনার এই ছাত্র শিবিরের সভাপতি ইসমাইল খান এই হোস্টেলে যান, যদিও উনি হোস্টেলের এই ছাত্র না, আবাসিক ছাত্র না। উনি যাওয়ার পর এই যখন আমাদের এই ব্যানারটা দেখেই উনি আমাদের এইটা ছিঁড়ে অনেক অকথ্য ভাষায় গালাগাল করেন, যা মুখে বলা সম্ভব না। মসজিদ কর্তৃপক্ষ বলছে, কুরআন প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রথমে ব্যানার লাগায় তালামিজ। 2 দিন পর শিবিরের পক্ষ থেকেও সেখানে ব্যানার লাগানো হয়। কারা শোনাইছে একটা জানি না, কইতে পারি না, তবে লাগাইছিল তারা প্রথমে তালামিজে ইসলামিয়া। 2 দিন পরে দেখছি ফজরের নামাজ পড়ি আবার ছাত্র শিবির যারা আছে তারা ব্যানার অনেকটা টাঙ্গাইছে। এদিকে ছাত্র শিবিরকে জড়িয়ে এমন অভিযোগ অপপ্রচার বলে জানান সংগঠনটির কলেজ সভাপতি। অভিযোগ হচ্ছে টোটালি হচ্ছে একটা মিথ্যাচার। প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে এই বছর আমরা কোনো ছাত্র সংগঠনকে অনুমতি দেব না যে এখানে কোরআন প্রশিক্ষণের জন্য, বরং আমরা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ দিয়ে আমরা হচ্ছে এখানে কোরআন প্রশিক্ষণ কোর্স চালু করব। এটাই হচ্ছে প্রকৃত সত্য। কলেজ কর্তৃপক্ষের দাবি, একই স্থানে 2 সংগঠনের এমন আয়োজনের কারণে কাউকেই অনুমতি দেওয়া হয়নি। তবে কলেজ কর্তৃপক্ষের আয়োজনেই চলছে কুরআন প্রশিক্ষণ। 2 পক্ষই কি করছে চাইছে, এখানে আগে এবং পরের কি কোনো বিষয় না, এবং ওনারা আসলে কাউকে কি কোনো ধরনের অনুমতি কি দেয় নেই। যেহেতু আমাদের ইমাম সাহেব কি আছেন, এই জন্য এটা আমরা ইমাম সাহেবের মাধ্যমে এটা করতেছি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়েছেন ঠিকাদার, ফলে 1.5 বছর ধরে বন্ধ রাঙামাটির জোড়াছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ। এটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অনুপাশে টিনশেড স্থাপনায় জোড়া তালি দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। স্থানে কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে। দুর্গম পাহাড়ি উপজেলা জোড়াইছড়ি, কয়েক হাজার মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু সেটি এখন নানা সংকটে জর্জরিত। হাসপাতালে নেই পর্যাপ্ত শয্যা, অনেক রোগীকেই সেবা না দিয়ে ফিরিয়ে দেয়া হয়। বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশু রোগীরা। অনেক সময় একজন ডক্টর থাকেন, উনি চিকিৎসা করান, উনি সবকিছু দেখাশোনা করেন, যার কারণে ওনার কাছে একজনের পক্ষে এতগুলো রোগী দেখা পসিবলটা হয় না। অ্যাভেলেবল বেড না থাকায় পেশেন্টটার ধরুন ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়, ভর্তি দিতে পারি না। প্রায় বর্ডার এরিয়া থেকে এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু আমরা পর্যাপ্তভাবে এখানে চিকিৎসা পাচ্ছি না। নার্সদের জন্য নেই কোনো স্টাফ কোয়ার্টার। কেউ ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করছেন, আবার কেউ দূর দূরান্ত থেকে আসা যাওয়া করেন। ফলে ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। আমাদের বাসস্থানের সমস্যা হচ্ছে, আমাদের বাসস্থানের ব্যবস্থা থাকলে এগুলো আমাদের জন্য মেন্টালি বা সবকিছুতে আমাদের জন্য একটু সুবিধা হতো কাজ করার ক্ষেত্রে। সাপ থেকে শুরু করে বিভিন্ন দেখানো হয়। এখানে আসলে এখানে একটা
বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের থাকার এই সমস্যাগুলো রয়েছে। এই সমস্যাগুলোর কারণে আসলে এখানে আমাদেরকে প্রতিনিয়ত সমস্যার মুখে নিতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে, তবে 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ অর্ধসমাপ্ত রেখে পালিয়ে যান ঠিকাদার। ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এটা নিয়ে কাজ চলমান। আমরা যেসব কাজ রিমেইনিং রয়ে গেছে, বাকি রয়ে গেছে রিমেইনিং কাজগুলোর তথ্য আমরা পাঠাচ্ছি। এখন ওই এটা সম্পন্ন হওয়ার পরে আমরা দ্রুত টেন্ডারে গিয়ে কাজটা শুরু করবে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নেত্রকোনায় হাওরের ফসল ঘরে নেয়ার জন্য 7.5 কিলোমিটার সড়ক সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে, তবে এখনও অর্ধেকেরও বেশি কাজ বাকি। সংস্কার ও প্রশস্তকরণের তহবিল ধরা হয়েছে প্রায় 28 কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজের মান নিশ্চিত হচ্ছে না ঠিকমতো, ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। সব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুপাশে ফসলি জমি, সবুজের সমারোহ, মাঝখানে দীর্ঘ এক পথ। নেত্রকোনার বেশ কয়েকটি হাওরের ফসল ঘরে তুলতে পথটি ব্যবহার করেন চাষিরা। একসময় মেঠো পথ দিয়েই কৃষকরা ফসল ঘরে নিত। 2024 সালের 29 ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া থেকে গাগলাজুর বাজার পর্যন্ত 7.5 কিলোমিটার সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দরপত্র আহ্বান করা হয়। 27 কোটি 74 লাখ টাকার কাজটি পায় কুমিল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান MS হাসান বিল্ডার্স। এই কাজটাও 3 বছর ধরে চলতেছে। আমরা খুব গাড়ি ঘোড়া চালাতে খুব কষ্ট হয়। 3 বছরে একটা রাস্তা করতে পারে না, এটা কি হলো? হাওর অঞ্চলের রাস্তা, মানুষ ধান বন নিয়ে আসতে পারে না। ধান বন নিয়ে বোঝা হইতে হইতে অ্যাক্সিডেন্ট করে মানুষ, বিভিন্ন ধরনের কষ্ট। চুক্তি অনুযায়ী 2025 সালের 24 সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু প্রকল্পের অর্ধেক কাজও হয়নি এখনো। একে তো কাজে ধীর গতি, অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেন স্থানীয়রা। কাজের মান নিয়েও ক্ষুব্ধ তারা। আমাদেরকে যেই বলা হয়েছে সাবমার্সিবল কাজ হবে, এখানে যেটা করতেছে এগুলো বলতেছে খালি কাজ, মূলত কাজ না, পুরাই চুরি বাটপারি করতেছে। ঠিক আছে, এখন যে কাজ চলতেছে এটা নিম্নমানের কাজ, বুঝছেন? কিছুদিন আগে ইট আনছিল, ইটগুলো একবারে নরমাল ছিল। 6 মাস পানি থাকে, 6 মাস এই পানির নিচে থাকে। উপরে যখন এই সময় এখন 6 মাসটা আমরা মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহন চলাচল করা যায়, আবার 6 মাস শুধু নৌকাতে চলাচল করতে হয়। অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির দাবি কোনো অনিয়ম হচ্ছে না। চলতি বছরের জুনের মধ্যেই রাস্তার কাজ শেষ হবে বলে জানালেন LGED নির্বাহী প্রকৌশলী। এত সুন্দর রেশিও কেউ দেয় না। আমরা বলে দেওয়া আছে যে কোনো সময় এই হাওর এলাকা এখানে পানির চাপ হয়, যাতে কোনো খারাপ কিছু না হয়। ইটটা আছে নিচে, পানিটা আছে নিচে, উপরে থাকলে আর ভালো আর কি, বুঝলেন? আরো যত কিরকম হবে তত ভালো হবে। জুনের ভিতরে আমরা আশা করতেছি শেষ হবে। ঠিকাদারের মেশিন টেশিন সব আছে ওইখানে, যেগুলো এবং সে সাইডে আছে কাজ চলমান। হয়তো এই নির্বাচনের জন্য আপনার কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার 2-1-এর মধ্যে আশা করতেছি পুরাদমে কাজ চলবে। মান ঠিক রেখে দ্রুত সড়কটি সংস্কার এবং প্রশস্তকরণের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দিনভর সংযম আর ইবাদতের পর অপেক্ষা মাগরিবের ওয়াক্তের আজানের সেই ধ্বনি ভেসে আসতেই প্রথম রোজা শেষে ইফতার মুখে তোলেন রোজাদাররা। সংযম, সহমর্মিতা আর সম্মিলিত চেতনার শিক্ষা যেন শুধু রমজানে সীমাবদ্ধ না থাকে, বরং ছড়িয়ে পড়ুক সমাজ জুড়ে, এমন প্রত্যাশা সবার। সারাদিনের সিয়াম সাধনার পর ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি। পবিত্র রমজানের প্রথম ইফতার। জুনাইরা আর জাওয়াতদের বাসায় তাই খেজুর, শরবত আর বাহারি সব খাবারের আয়োজন। পরিবারের সবাই একসাথে ইফতার করার মধ্য দিয়েই মাহে রমজানের আবহ। এই বছর প্রথম রোজা রেখে আমি খুব খুশি। এর আগের বছর আমি 10টা রোজা রেখেছি। এই বছর আমার ইচ্ছা আমি সবগুলো রাখবো। ছেলে, ছেলের বউ, নাতি, নাতিন যারা আছে, মেয়ের জামাই সহ সবাই একসাথে ইফতার করার আনন্দটাই আলাদা। এই গরমের ভিতরে ভাজা পোড়া, রান্না বাড়া, ইফতারির, সেহেরির সব রান্না করতে কষ্ট হয় অনেক। তারপরে আসলে ভালো লাগে সবার জন্য, যখন পরিবার সবার জন্য রান্না বাড়া করি। রমজানের রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ভিন্ন এক চিত্র। এখানে ইফতার মানে একসঙ্গে বহু মানুষের অংশগ্রহণ। পরিচিত অপরিচিত, ধনী গরিব মিলেমিশে এক কাতারে বসে ভাগাভাগি করে নিচ্ছেন ইফতার।
আলহামদুলিল্লাহ, সমস্ত মুসলমান রমজান মাসে ইফতার একসাথে করার মধ্যে সত্যি খুবই আনন্দের। সবাই মিলেমিশে, কোনো জাতভাত নাই, হিংসাবাদ নাই, সবাই মিলে ইফতার করাটা আল্লাহর দরবারেও কবুল, আল্লাহও কবুল করবে, মানুষও কবুল করবে। রমজান কেবল ক্ষুধা নিবারণের অপেক্ষা নয়, একটি আত্মসংযম, সহানুভূতি আর আত্মশুদ্ধির শিক্ষা। পরিবার, মসজিদ কিংবা পথের পাশে প্রতিটি ইফতার আর সংযমের মধ্যেই রয়েছে প্রকৃত তৃপ্তি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি আর ভাগাভাগির আনন্দ। শহরের ব্যস্ততার বাইরে গ্রাম বাংলায় ইফতার এখনো হয়ে ওঠে একসঙ্গে বসার অনন্য উপলক্ষ। যেখানে বিলাসী আয়োজন নেই, আছে সামান্য খাবারে অগাধ সম্প্রীতি, মানুষে মানুষে হৃদয়ের বন্ধন। মানিকগঞ্জের গ্রামাঞ্চলে তেমনই মসজিদ কেন্দ্রিক যৌথ ইফতার ধরা দেয় এক নীরব উৎসবে। দিনভর রোজা রাখার পর সূর্য ডোবার অপেক্ষা। গ্রামের ছোট্ট এই মসজিদ প্রাঙ্গণে জমেছে যৌথ ইফতারের আয়োজন। নেই দামি খাবারের বাহার, খেজুর, মুড়ি আর ছোলাতেই তৃপ্তি। এখানে খাবারের চেয়ে বড় হয়ে ওঠে একসঙ্গে থাকার আনন্দ। 30টা রোজাই এটা চলে, এটা আমাদের করা আছে, লিস্ট করা আছে, এক একদিনে এটা করে থাকি। আমরা প্রতি বছরই এই রমজান মাসব্যাপী আমরা একসাথে ইফতার করি, ইফতার তৈরি করি। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ এবং সুন্দর এরকম কোনো ভেদাভেদ থাকে না। এখানে সবাই একসাথে ইফতারটা করলে একে অপরের সাথে হৃদ্যতা, ভ্রাতৃত্বতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যেই সমাজ গড়ে উঠবে। এই আয়োজনের পেছনে নেই বড় কোনো তহবিল, আছে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সবার সহযোগিতায় তৈরি হয় ইফতার। আমরা যুব সমাজ যারা আছি, যাদের বাড়িতে লোক সংখ্যক কম, আমরা যে বাড়িতে বাড়িতে যাই ইফতার নিয়ে আসি এবং আমরা সবাই আনন্দের সাথে এই ইফতার উপভোগ করি। সবগুলো বানানো হয়, বানায় মুরব্বীদের বিতরণ করে দেওয়া হয়, তারপরে ছোট পোলাপান থাকে তাদের বিতরণ করে খাওয়াই, অনেক আনন্দ লাগে। মানিকগঞ্জের শ্রীবাড়ি গ্রামের মতো জেলার বেশিরভাগ গ্রামেই মসজিদ কেন্দ্রিক এমন ইফতারের আয়োজন থাকে রমজান জুড়ে। এমন ভাগাভাগির মধ্যেই রমজানের প্রকৃত শিক্ষা খুঁজে পায় গ্রাম বাংলা। রোজাটা যেমন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি, ইফতার করাটা একটা ইবাদত এবং সবাই মিলে করলে এটা আনন্দও হয় এবং ইবাদতও হয়। প্রতি বছরই এই ইফতারের একটা আয়োজন করি। এই ইফতারটা আমাদের মহল্লাবাসীর মধ্য থেকেই, গরিব তারপরে ধনী সবাই মিলে আমরা এটা করি। আজানের ধ্বনিতে একসঙ্গে ভাঙে সবার রোজা। সামান্য খাবারেই তৃপ্তি, কারণ এখানে আছে হৃদয়ের বন্ধন, আছে সম্প্রীতির স্বাদ। গ্রাম বাংলার এই যৌথ ইফতার শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, মানুষে মানুষে ভালোবাসা আর সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ, যেখানে সামান্যতেই তৈরি হয় বড় আনন্দ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দের অবিচ্ছেদ্য অংশ নতুন পোশাক। রমজানের শুরুর দিন থেকেই অনেকে শুরু করেন কেনাকাটা। বিশেষ করে নারীদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ্য করা যায়। বরাবরের মতো এবারের ঈদেও পাকিস্তানি ড্রেস ক্রেতাদের পছন্দের শীর্ষে। ঈদে চাই নতুন পোশাক, নতুন সাজ, আর তাই রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকে। বিপণী বিতান ঘুরে বাছাই করছেন সাজ পোশাক। বিদেশি পোশাকের দোকানগুলোই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, এবারের ঈদ গ্রীষ্মকালে হয় সুতি কাপড় এবং হালকা কাজের পোশাক পছন্দের শীর্ষে। বাংলাদেশি বা ইন্ডিয়ান ওগুলো আসলে গদ বাঁধা হয়ে যায় একটার পরপর পাশাপাশি, যখন গত ঈদে যেটা এসেছে এইবারও ওইটারই ধাঁচেরই একটু চেঞ্জ আসে। আর পাকিস্তানিটা হলো প্রতিবারই আপনার একটু এটা চেঞ্জ হয়ে যায় ফ্যাশনটা। কালামকারের একটা ড্রেস নিয়েছি, সাহিল, এটা নিয়েছি। আমার মনে হচ্ছে যে সামারের জন্য এটা বেটার হবে। শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, হালকা ড্রেসের সঙ্গে সবাই লাইট জুয়েলারি ইউজ করতে চায়। ডিজাইনের দিক থেকে এবারের ঈদে ট্রেন্ডিংয়ে রয়েছে প্যাস্টেল শেড, ফুলেল প্রিন্ট এবং হালকা এমব্রয়ডারির কাজ। দোকানিরা জানান, 3 পিসের পাশাপাশি চাহিদা আছে হ্যান্ডলুম শাড়ি ও ফিউশন কুর্তি। এবার নতুন আসছে ফার্সি, গতবার আসছিল, এবারও ফার্সি ছিল অনেক ডিমান্ড। প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যেও আছে, তারপরে হাই প্রাইসের মধ্যেও আছে। পাকিস্তানি শিফন, অর্গানজা, কটন, বাট কটনটা বেশি চায় সবাই। ক্রেতাদের আগ্রহ হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টের। এখন প্রত্যেক দিনই যা আসছে সব পাকিস্তানি কাপড়। অনেকে আছে একটু গর্জিয়াস প্যাটার্ন পছন্দ করে, অনেকে আছে একটু সিম্পল ক্যাটাগরি। সো আমরা চেষ্টা করছি ক্লায়েন্ট বেজের সব কিছু পছন্দ মাথায় রেখে দুইটা ক্যাটাগরিতে রাখতে। এছাড়াও কিন্তু আমরা পাকিস্তানি আউটফিটসও রাখছি।
গরমকে মাথায় রেখে কটন আর লিনেন কাপড়ের চাহিদা বেশি। দোকানিরা বলছেন রমজান শুরু হয় এখন পর্যন্ত কালেকশন আসেনি। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকিনাও তত বাড়বে বলে আশা তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারে ব্যস্ত দিন কাটালেন জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট পুত্র। রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ দেখার পাশাপাশি ফুটবল খেলেন শিশু কিশোরদের সাথে। রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সব সংস্থার সহায়তাকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। উকিয়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঠে প্রতীকী প্রীতি ফুটবল খেলছেন তিনি যে সে কেউ নন, জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। সবাইকে মুগ্ধ করেন পায়ের কারুকাজে। খেলা উপভোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল এরদোয়ান। মাঠভরা দর্শক ওজিল ওজিল বলে গলা ফাটান। I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. As I said before, I wish both clubs all the best. এর আগে উকিয়ার 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ব নন্দিত এই ফুটবলার সহ পুরো টিম। ক্যাম্পে বসবাসের পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। 16 নম্বর ক্যাম্পের টিকা মিউজিক স্টুডিও এবং টিকা কম্পিউটার ও রোবোটিক্স ল্যাব উদ্বোধন করেন। সকালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট, আন্তর্জাতিক সহায়তা, শিক্ষা ও ক্রীড়ার মাধ্যমে শিশু কিশোরদের মানসিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বিলাল এরদোয়ান। And I hope we can do all those better in this time of compassion. And I hope having the first iftar with Rohingyas will send a strong message to the whole Muslim world to remember the Rohingyas, to support them. তুর্কির জনগণ সহ সারা বিশ্বের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করি, সারা পৃথিবী যাতে তাদের পাশে দাঁড়ায়। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। জুবাইর রিফাত, যমুনা নিউজ। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের বহরের একটি গাড়ি। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার টেকনাফ সড়কের কুতুপালং এলাকায় ভিআইপি বহরের পুলিশের একটি গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এ ঘটনায় ওজিল, বিলাল বা অন্য কেউ আহত হননি। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়, আহত হন চালক। পরে আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার সঙ্গে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। ফ্রান্সের বিভিন্ন শহরে মিউনিসিপাল নির্বাচনে এবার লড়তে যাচ্ছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। আগামী 15 ও 22 মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনে কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে রয়েছেন রাব্বানী খান, নয়ন এনকে, শরফ সদিওল, নাসির উদ্দিন ভুইয়া এবং জুবাইদ আহমেদ। নির্বাচনে জয়ী হতে সেখানে বসবাসরত বাংলাদেশি ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে এর বিস্তারিত থাকছে। আগামী 15 ও 22 মার্চ ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিউনিসিপাল নির্বাচন, যেখানে এবার কাউন্সিলর পদের জন্য লড়তে যাচ্ছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। তাদের মধ্যে স্তা থেকে কাউন্সিলর পদের জন্য লড়ছেন রাব্বানী খান, ভিলনভ-সা জর্জ থেকে নয়ন এনকে, সেন্ট দেনিস থেকে শরুফ সদিওল। এছাড়াও লাকার্নভ থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন নাসির উদ্দিন ভুইয়া, ইভরিসুর সেন থেকে জুবাইদ আহমেদ এবং ক্রেতেই থেকে লড়বেন ফাহিম মোহাম্মদ। প্রত্যেকেই রাজনীতির মাঠে সক্রিয়, সফল ব্যক্তিগত জীবনেও। নিজ নিজ এলাকায় কাজের মাধ্যমে এরই মধ্যে তারা হয়ে উঠেছেন বেশ পরিচিত ও জনপ্রিয়। তাদেরকে ভোট দিতে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিকদের প্রতি আহ্বান জানান এসব কাউন্সিলর পদপ্রার্থী। যারা বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার এবং এই দেশে জন্ম বাংলাদেশি ভোটাররা আছেন, সকলের প্রতি আহ্বান জানাবো আপনারা সবাই জনাব উমারু দুকুরেকে ভোট দেবেন এবং ওনার প্যানেল থেকে আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দিবেন।
ইউনুস হোসেন শহরেতে যদি কিনা আমাদের দল লাফন সানস্মিথ দল জয়যুক্ত হয়, তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হলো এডুকেশনের বিষয়টা নিয়ে। ফ্রান্সের ভবিষ্যতে যারা কিনা ফ্রান্সে ইতিমধ্যে বসবাস করছেন তাদের জন্য আমার এটাই দাবি থাকবে যাতে করে ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সবাই যুক্ত হতে পারে। এর আগে 2020 সালের মিউনিসিপাল নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রায় 15 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। রেজবানা সাইমা, যমুনা নিউজ। পাকিস্তানের করাচিতে সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 7 শিশু ও 3 নারী রয়েছেন। আহত কমপক্ষে 18 জন। সোলজার বাজার নামক এলাকার একটি 3তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটির ভিত্তি দুর্বল হয়ে পড়লে তা ধসে পড়ে। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন লিক হওয়ার কারণে বিস্ফোরণটি হয়ে থাকতে পারে। এই ঘটনায় এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। অপেক্ষা কেবল ওয়াশিংটনের সবুজ সংকেতের। তা মিললেই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। এ খবর জানিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচার সংস্থা কান। তেল আবিবের হুমকি, মার্কিন অনুমতি এলেই তেহরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে কাজ শুরু করবে তারা। এদিকে বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ভূখণ্ডে কোনো আঘাত এলে মিলবে কড়া জবাব। বৈচিত্র্যময়তা, নিখুঁত লক্ষ্যভেদ ও অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির কারণে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশ্বজুড়ে অপার এক বিস্ময়ের নাম। যুদ্ধের ময়দানে যে কোনো প্রতিপক্ষের ঘুম হারামের জন্য অনবদ্য এই মিসাইল সিরিজ। তাই চলমান উত্তেজনার মাঝে তেহরানের এই বিশাল অস্ত্রভান্ডার নিয়েই বেশি শঙ্কিত ওয়াশিংটন। তবে হুমকি শুধু মার্কিনীদের কাছ থেকে নয়, আছে তার একান্ত মিত্র ইসরায়েলের তরফেও। জায়নবাদীদের ঘোষণা, মার্কিন অনুমতি মিললেই ইরানের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ধ্বংসের কাজে নেমে পড়বে তারা। তেল আবিবের নিরাপত্তা সংস্থার সাম্প্রতিক রিপোর্ট বলছে, ওয়াশিংটন ও তেহরানের আলোচনার পর আরও বেড়েছে মার্কিন হামলার শঙ্কা। ইসরায়েলি গণমাধ্যম হারেটস জানিয়েছে, গেল মঙ্গলবার জেনেভায় দুদেশের আলোচনার পরও বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইস্যুতে এখনও হয়নি কোনো সমঝোতা। এদিকে ইরানে আক্রমণের হুমকি ধামকি দিয়ে বেড়ালেও তেহরানের হামলার শঙ্কায় খোদ তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ওপর কোনো ধরনের হামলা এলে ভয়াবহ পরিণতি দেখবে খামেনি প্রশাসন। মহান মিত্র যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছি যে ইরানের সাথে আলোচনার সময় ইসরায়েলের স্বার্থকে অবশ্যই মাথায় রাখা উচিত। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং এটা নিশ্চিত যে আয়াতুল্লাহরা যদি ভুলেও আমাদের ওপর হামলা চালায় তাহলে এমন জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারছে না। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো মনে করছে, আলোচনার মাধ্যমে কোনো সমাধান না এলে দ্রুতই ইরানি ভূখণ্ডে হামলার নির্দেশ আসতে পারে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। আর এতে সরাসরি অংশ নিতে পারে নেতানিয়াহু বাহিনীও। রেজবানা সাইমা, যমুনা নিউজ। থানায় কয়েক ঘন্টা গ্রেফতার থাকার পর ছেড়ে দেওয়া হয়েছে ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেনকে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ক্ষমতার অপব্যবহার ও সরকারি কার্যালয়ে অসদাচরণের অভিযোগে সকালে গ্রেফতার করা হয় তাকে। স্যান্ডরিংহাম স্টেট থেকে গ্রেফতার করা হয় তাকে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত এখনও চলছে। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে যোগসূত্রের জেরে বেশ কিছুদিন ধরেই বিতর্কে রয়েছেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন। অপ্রাপ্তবয়স্ক একাধিক নারীর সাথে যৌনকর্মের অভিযোগের জেরে খোয়াতে হয় রাজকীয় উপাধি। বিতাড়িত হতে হয় উইন্ডসরের রাজপ্রাসাদ থেকেও। মুখে বন্ধুত্বের কথা বললেও মিত্রদেশ ইসরায়েলে বেধড়ক মারধরের শিকার হলেন ভারতীয় শ্রমিকরা। বর্ণবিদ্বেষের জেরে আশকেলন শহরে হয় এই ঘটনা। তবে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। সম্প্রতি ইসরায়েলের যাওয়ার জন্য বেকার নাগরিকদের উৎসাহিত করছে মোদী সরকার। তবে সেখানে অবস্থানরত ভারতীয় শ্রমিকদের অভিযোগ, তাদের নিরাপত্তার বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই নয়াদিল্লির। ইসরায়েলের আশকেলন শহরে বেধড়ক মারধরের শিকার হয়েছে 2 ভারতীয় শ্রমিক। স্থানীয় সূত্র বলছে, হামলার পেছনে স্পষ্ট কারণ বর্ণবিদ্বেষ।
স্থানীয় পুলিশ জানিয়েছে পরিকল্পিতভাবে চালানো হয়েছিল হামলা। অভিযুক্ত যুবকরা উগ্র বর্ণবিদ্বেষী গ্রুপের সদস্য। হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে বার্তা দেয় ইন্ডিয়ানদের ধরতে যাচ্ছে তারা। হামলার সময় তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে, তবে পালিয়ে অল্পের জন্য বেঁচে যান শ্রমিকরা। ঘটনার এক সপ্তাহ পার হলেও মুখে কুলু পেটেছে নয়াদিল্লি, জানায়নি কোনো প্রতিক্রিয়া। ক্ষতিপূরণ বা চিকিৎসার ব্যবস্থাও নেয়নি বলে অভিযোগ উঠেছে। গাজায় সংঘাতের পর ফিলিস্তিনি শ্রমিকদের অভাবে ভারতীয় শ্রমিক নিয়োগ বেড়ে গেছে ইসরায়েলে। ভারতীয় রাজ্য সরকারগুলো ইসরায়েলের চাকরির বিষয়ে বিশেষ প্রচারণা চালাচ্ছে। সহজলভ্য বলে শ্রমিক হিসেবে ভারতীয়দের পাঠানো হলেও নিরাপত্তা, মজুরি বা আইনি সুরক্ষা সম্পর্কে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেছেন, দেশের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা বিপদে ফেলেছে ভারতীয় শ্রমিকদের। বিদেশে বর্বর আচরণের শিকার হওয়ার পরও সরকারের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। টি-20 বিশ্বকাপ শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। লঙ্কানদের দেয়া 179 রানের টার্গেটে 4 বল হাতে রেখে টপকে যায় রোডেশিয়ানরা। কলম্বোতে ব্যাট করতে নেমে 54 রানের উদ্বোধনী জুটি পায় শ্রীলঙ্কা। মুজারা বানির পেসে 22 রানে কুশাল পেরেরা ফিরলে ভাঙে পার্টনারশিপ। দলীয় 100 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ 62 রান আসে প্রথম নিশাঙ্কার ব্যাট থেকে। 44 রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন পাভান রত্নায়িকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে দুথিন ভেলা লাগে 15 রানে 178 রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে 69 রানের উদ্বোধনী জুটি পায় জিম্বাবুয়ে। 34 রান করে আউট হন মারুমানি, আর 12 বলে 23 রান করে আউট হয়েছেন রায়ান বার্ল। 45 রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা। তবে বেনেটের অপরাজিত 63 রানের ইনিংসে 6 উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটছে জিম্বাবুয়ে। 3 ম্যাচে 3টি জয়, যার মধ্যে 2টি অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে। এই জিম্বাবুয়ের মাঝে দেখা মিলেছে অ্যান্ড্রে ফ্লাওয়ার, নীল জনসন, হিথ স্ট্রিকদের ঝলক। হঠাৎ জিম্বাবুয়ে দলের এই পরিবর্তন কিভাবে হলো, কলম্বোতে খোঁজার চেষ্টা করেছেন হাসিনুর রহমান। এবারের বিশ্বকাপে চমক দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিকান্দার রাজা, মারুমানিরা যেভাবে পারফর্ম করছে তাতে মনে হচ্ছে স্বর্ণালী সময়ের নেইল জনসন, হিদিস্ট্রিকদের জিম্বাবুয়ে যেন ফিরে এসেছে বা পুনর্জন্ম পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ে হঠাৎ করে এইভাবে ঘুরে দাঁড়ালো বিশ্বমঞ্চে কিভাবে? বিশ্বকাপ শুরুর আগে সবশেষ 7 টি-20 খেলে মাত্র 1টি জয় পেয়েছিল আফ্রিকার দেশটি, অথচ বিশ্বকাপের গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলে 3টি জিতেছে তারা, যার মধ্যে আবার হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়া আর টুর্নামেন্টের অন্যতম ফেভারিট শ্রীলঙ্কাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে না গেলে হয়তো সেই ম্যাচেও জয় ছিনিয়ে নিত সিকান্দার রাজার দল। জাস্টিন স্যামন্স জিম্বাবুয়ে দলের হেড কোচের দায়িত্ব নেবার পর থেকেই জিম্বাবুয়ে দলে একটা পজিটিভ পরিবর্তন শুরু হয়। সেই সাথে ডিওন ইব্রাহিম, যিনি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার, তিনি এখন এই মুহূর্তে দলটির অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ব্যাটিং কোচ। ইব্রাহিমেরও বড় একটি অবদান আছে দলটির ব্যাটিংয়ে উন্নতি করার, বলছেন জিম্বাবুয়ে টিম সংশ্লিষ্টরা। তবে বোলিংয়ের যে বিষয়টি, মারুমানি, ইভান্সরা যেভাবে দুর্দান্ত পেস বোলিং করছেন, প্রতিপক্ষকে কুপকাত করছেন, সেটার দায়ভারটা কার বা সেটার ক্রেডিটটা কার? সেটার ক্রেডিট হলো জিম্বাবুয়ের এই বিশ্বকাপে বোলিং কনসালটেন্ট কোর্টনি ওয়ালশের। নিশ্চয়ই ওয়ালশের কথা মনে আছে আপনাদের। কিংবদন্তি এই ক্যারিবিয়ান পেসার বাংলাদেশ দলেও কাজ করেছেন লম্বা সময়। তার হাত ধরেই তাসকিন, শরীফুলরা আরও শানিত হয়েছে, বিশ্বমঞ্চে সুপারস্টার হয়েছে। সেই ওয়ালশ কিন্তু স্বল্প মেয়াদের দায়িত্ব নিয়েই আরও শানিত করে তুলেছে জিম্বাবুয়ের পেস ইউনিটকে। সর্বোপরি জিম্বাবুয়ে এই দলটির প্রাণ সিকান্দার রাজা। তবে জিম্বাবুয়ের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচই তারা খেলেছে শ্রীলঙ্কাতে। ইন্ডিয়াতে গিয়ে হঠাৎ করে তাদের নতুন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে বিভিন্ন ভেন্যুর মাঠের সাইজ এবং উইকেটের আচরণের সাথে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ থাকছে। তবে সর্বোপরি জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে যেভাবে পারফরমেন্স করেছে তাতে জিম্বাবুয়ের স্বর্ণালী অতীতের ঝলক দেখেছে ক্রিকেট বিশ্ব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।